সেখানে বিএনপি সংগঠন বরাবরই খুব দুর্বল। তো সে জায়গায় আমার মনে হয় যে দলের প্রধান হিসেবে উনি যেটা চিন্তা করছেন এটা কোনোভাবেই মানে 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 হালকা করে দেখবার সুযোগ নাই, এটা খুব যৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইন্ট্রোতে যেটা পড়ছিলাম যে এটা না করলে দুর্নীতি গেড়ে বসবে, ব্যাপারটা একদমই তা না আর কি। আপনার দুর্নীতির সাথে গভর্নেন্সের সম্পর্ক এবং ওই যে ত্যাগী নেতাদের মূল্যায়নের কথা আসছে এখানে। প্রশ্ন হচ্ছে এই ত্যাগ করবার কালচার থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। ত্যাগ দরকার নাই, আপনার যোগ্যতার ভিত্তিতে পলিটিক্স করতে হবে। ক্ষমতায় আসার মাত্র 2.5 মাসের মাথায় কেন আবার রাজপথে ফিরছে বিএনপি? সরকারি থেকেও কেন তৃণমূলকে মাঠে সক্রিয় রাখার প্রয়োজন দেখা দিল? জুলাই সনদ, গণভোট, সংস্কার বিতর্ক এসব কি এখন সরকারের জন্য রাজনৈতিক চাপের কারণ হয়ে উঠছে, নাকি বিরোধীদের আন্দোলন ঠেকাতে আগে ভাগেই সংগঠনকে চাঙা করার কৌশল নিচ্ছে ক্ষমতাসীন দল? লিফলেট, পথসভা, উঠান বৈঠক, দীর্ঘদিন পর আবার তৃণমূলমুখী কর্মসূচিতে বিএনপি। কেন্দ্র থেকে জেলা, মহানগর, এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত দেয়া হয়েছে নির্দেশনা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এমপিদের মাঠে নামার বার্তা দিয়েছেন। সরকার কি এখন দ্বৈত চাপে? একদিকে বিরোধীর রাজনীতি, অন্যদিকে নিজেদের ভেতরের ক্ষোভ ও প্রত্যাশা। তৃণমূলের অভিযোগ, ত্যাগের মূল্যায়ন হচ্ছে না, সরকারে অংশীদারিত্ব চায় তারা। কিন্তু দল ও সরকারকে আলাদা রাখার কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ ইতিহাস বলছে, সরকার আর দল একাকার হলে জন্ম নেয় দুর্নীতি, কোন্দল আর জনবিচ্ছিন্নতা। তাহলে কি বিএনপি এখন ক্ষমতা টিকিয়ে রাখার পাশাপাশি সংগঠন বাঁচানোর লড়াইও শুরু করেছে? এসব প্রশ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে বিষয়টি বলছিলাম যে ক্ষমতায় আসার মাত্র 2.5 মাসের মাথায় আবারও কেন রাজপথের কর্মসূচি নিয়ে মাঠে ফিরছে বিএনপি, কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টিকে? ধন্যবাদ। এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কারণ হচ্ছে যে একটা দল তো দল আকারে টিকে থাকার যে লড়াই, সেটা তো তাকে তো চালিয়ে যেতে হবে। এবং গত 17-18 বছরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দল আকারে বিএনপির সক্ষমতা সম্পর্কে তো আমরা সবাই অবগত, যে আসলে সে কতটুকু পারফর্ম করতে পেরেছে। এবং তার দল আকারে যে তার দুর্বলতা প্রতি বছর বছর ক্ষণে ক্ষণে আমরা দেখেছি, সেটা তো অনেক পর্যবেক্ষকই বলেছেন যে আওয়ামী লীগকে এই লম্বা সময় শাসন করতে দেওয়াটার ওই ব্যর্থতার ফলশ্রুতিতে এটা হয়েছে। অতএব সেই জায়গাটা সম্পর্কে অবশ্যই তারেক রহমান দলীয় প্রধান হিসাবে উনি জানেন না অথবা বুঝতে পারছেন না, সেটা ধারণা করবার কোনো কারণ নাই। এবং বেগম জিয়াকে আটকে রাখা, বালু ট্রাক দিয়ে মিথ্যা মামলা, হয়রানি করা, এক কাপড়ে নিজের ঘর থেকে বের করে দেওয়া, এই ঘটনাগুলো তো সবার চোখের সামনে ঘটেছে। এবং সেক্ষেত্রে দল আকারে বিএনপি যেই রোল প্লে করবার কথা, তাদের নেতারা যে রোল প্লে করবার কথা, সেটা তারা করতে পারেন নাই। তো সেই জায়গাতে নিঃসন্দেহে দলীয় জায়গা থেকে একটা হচ্ছে ন্যাশনাল পপুলারিটি, আপনি ইলেকটোরাল পপুলারিটির জায়গায় ভোটে জিতে আসছেন, এর মানে এটা না যে আপনি সংগঠন আকারে খুব স্ট্রং। বাংলাদেশের রাজনীতিতে হিস্টোরিক্যালি সংগঠনের স্ট্রং হচ্ছে আওয়ামী লীগের ছিল, আর হচ্ছে ধর্মীয় দলগুলোর আছে আর কি, আপনার খুবই স্ট্রং সংগঠন আছে। তো সেখানে বিএনপি সংগঠন বরাবরই খুব দুর্বল। তো সে জায়গায় আমার মনে হয় যে দলের প্রধান হিসেবে উনি যেটা চিন্তা করছেন এটা কোনোভাবেই মানে 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 হালকা করে দেখবার সুযোগ নাই, এটা খুব যৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইন্ট্রোতে যেটা পড়ছিলাম যে এটা না করলে দুর্নীতি গেড়ে বসবে, ব্যাপারটা একদমই তা না আর কি। আপনার দুর্নীতির সাথে গভর্নেন্সের সম্পর্ক এবং ওই যে ত্যাগী নেতাদের মূল্যায়নের কথা আসছে এখানে। প্রশ্ন হচ্ছে এই ত্যাগ করবার কালচার থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। ত্যাগ দরকার নাই, আপনার যোগ্যতার ভিত্তিতে পলিটিক্স করতে হবে। ত্যাগের প্রবলেম হচ্ছে যে 40, 45, 47 বছর বয়সের ছেলেদেরকেও এখনো ছাত্র সংগঠনে নেতৃত্ব দিতে হচ্ছে, যাদেরকে আমরা ধরেন যারা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছি সেই সময়টাতে যারা ক্যাম্পাসে ছিল। তো এই যে ত্যাগ এবং ত্যাগ, দেখেন ছাত্র দলের সম্প্রতি যে কমিটি হয়েছে, সারা দেশে ছাত্র দলের নেতারাই কমিটি এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, কুশপুত্তলিকা জ্বালিয়েছে, এগুলো করেছে। কেন?
ত্যাগ করেছে কিন্তু কমিটিতে জায়গা পায়নি। প্রশ্ন হচ্ছে এই ত্যাগের মধ্য দিয়ে কি আপনি ভালো লিডার পাবেন কিনা? ত্যাগের মধ্য দিয়ে যে ছাত্রদল ছাত্রলীগের গত 40 বছরের পলিটিক্স আমরা দেখেছি, সেখান থেকে ভালো রাজনীতিবিদ কয়জন বেরিয়ে এসছে যারা আসলে দেশ বোঝে, রাষ্ট্র বোঝে, লেখাপড়া জানে, গভর্নেন্স বোঝে? সেটা তো আমরা দেখি নাই। এবং এই দুই ছাত্র সংগঠনের মধ্য থেকে এই যে ত্যাগ, এই ত্যাগের মধ্য দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে দুর্নীতিবাজ, ক্রিমিনাল, সিন্ডিকেট বের হয়ে আসছে। অতএব রাষ্ট্রকে যদি আপনি পরের ফেজে নিতে চান, গভর্নেন্সের জায়গায় ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে এই ট্যাগের ফর্মুলা থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। গণতন্ত্রে ফিরে যেতে হবে। কোনো ত্যাগ নাই। প্রতি বছর 1-2 বছর পর ভোট দিয়ে দিবেন। প্রত্যেকটা শাখা যার যার দলের নেতা কর্মী নির্বাচন করে নেবে, টার্ম শেষ, বিদায় নিয়ে চলে যাবে। পলিটিক্স করবে, পলিটিক্সের গ্রামার তৈরি করা দরকার। এই ত্যাগ এবং মূল্যায়িত না হওয়া এবং এরপরে রাক্ষোভ, বঞ্চনা, মানে এই জিনিসগুলো বাংলাদেশের পলিটিক্সকে যেটা করছে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে দিচ্ছে না। এই জন্য বড় যে দলগুলো যারা দেশ শাসন করেছে তারা বারবার যেটা করেছে, দেখবেন যেই ফরম্যাটে, ত্যাগের ফরম্যাটে এমপি মন্ত্রী হয়, দেশ চালাইতে পারে না এরপরে গিয়ে। কারণ হচ্ছে সে একটা এত অযোগ্য ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে নিজেকে বাছাই করতে হয়। কারণ প্রচুর ত্যাগ করেছেন, প্রচুর সময় দিয়েছেন, লেখাপড়া করবার সময় নাই তো। গাড়ির পিছনে দৌড়াইতে হয়, সামনে দৌড়াইতে হয়, গেটের পাশ দিয়া কালো গ্লাস, তারপরে এরকম দূর থেকে সালাম দিতে হয়। মানে এগুলো তো পলিটিক্স হইতে পারে না। এটা তো আপনার সম্মান, মর্যাদাবোধ, ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছে। এবং এই ধরনের ছাত্র নেতাদেরকে দিয়ে আপনি কখনো ন্যাশনাল পলিটিক্স করতে পারবেন না। সরকার এবং রাজনৈতিক দলের পার্থক্য নির্ধারণ করা কতটা জরুরি? বটেই জরুরি। এবং সেটা নিয়ে আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা লম্বা আলোচনা করেছিলাম যে যারা দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। ইভেন পার্লামেন্টের প্রধানও এক ব্যক্তি হওয়া উচিত না। এই তর্কটাও তখন এসেছিল। কিন্তু স্যাডলি প্রায় অনেক দলই এটার সাথে একমত হয়েছিল। বিএনপি এটার সাথে একমত না হওয়ার কারণে যেটা হয়েছে, এই আলোচনাটা বেশি দূর এগোয় নাই। কিন্তু এই প্রস্তাবনাটা নিয়ে সিরিয়াসলি আলোচনা হয়েছে যে সরকার প্রধান আর দলীয় প্রধান আলাদা হওয়া উচিত। এবং এই তর্কগুলো কিন্তু বিএনপিরও একটা বড় অংশের মধ্যে দেখেছিলাম যে গ্রহণ করবার একটা মানসিকতায় আওয়ামী লীগের আমলে, যে শেখ হাসিনাকে দেখে যেটা মনে হয়েছে যে তার সাম্রাজ্যটাই হচ্ছে সারা বাংলাদেশ, ওটাই হচ্ছে দল, ওটাই হচ্ছে সরকার, ওটাই হচ্ছে কেন্দ্র, ওটাই রাষ্ট্র, ওটাই বাংলাদেশ। ওই বিল্ডিংটা ধসে পড়া মানে বাংলাদেশ ধসে পড়া। অতএব এই যে কেন্দ্রীভূত রাজনীতির ক্ষতি যেটা আমরা গত 17 বছরে দেখেছি, সেখান থেকে মেইনলি এইটা সংস্কার করবার আলাপটা এসেছিল। আমরা আশা করেছিলাম যে অভিজ্ঞতা থেকে বিএনপি এটার সাথে একমত হবে। এখনো আমরা আশা করছি যে এগুলোকে যদি প্রাতিষ্ঠানিক ফর্মে না নেওয়া যায়, তাহলে দল আকারে এই পুরাতন রাজনীতি সার্ভাইভ করবে না। ডাইনেস্টি পলিটিক্স তার লাস্ট জেনারেশনে আছে। বাংলাদেশ আর ডাইনেস্টি পলিটিক্সে ফিরবে না, কন্টিনিউ হবে না। দিস ইজ এ রিয়ালিটি। এবং আমাদের পাশের দেশগুলোতে দেখেন, আপনার ভুট্টো ফ্যামিলি পাকিস্তানে খুব ভালো করছে না কিন্তু পলিটিক্সে। গান্ধী ফ্যামিলি দেখেন, 3rd-4th জেনারেশনে এসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা কিন্তু ন্যাশনাল পলিটিক্সের কংগ্রেসকে ক্ষমতায় নেবার মতো যোগ্যতা, কনফিডেন্স তৈরি করতে পারছে না। সো আমরা এটা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কায় ডাইনেস্টি পলিটিক্স থেকে বের হয়ে চলে আসছে, নেপালে চলে আসছে, রাজ পরিবার নাই এখন আর। সো বাংলাদেশেও আমরা যেটা দেখতে পাচ্ছি, ডাইনেস্টি পলিটিক্সের লাস্ট স্টেজ চলছে। এইটা আর কন্টিনিউ হবে না। অতএব বিএনপিকে যদি দল আকারে সার্ভাইভ করতে হয়, তাকে প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাজনৈতিক ফরম্যাটে এটা দাঁড় করাতে হবে, এর কোনো বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আসাদুজ্জামান ফুয়াদ। জনাব মাহবুব আজিজ, বিএনপি একদিকে সরকার চালাচ্ছে, অন্যদিকে ক্ষমতায় থেকেও মাত্র 2.5 মাসের মাথায় দলটিকে আবার রাজপথের কর্মসূচি নিয়ে মাঠে ফিরতে হচ্ছে। এটি কি আসলে তৃণমূলকে চাঙ্গা করার কৌশল, নাকি বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করার কৌশল? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল এবং রাজনীতি তো আসলে শুধুমাত্র সংসদের ভেতরে হয় না, সংসদের বাইরে তো অনেক বিস্তৃত পরিসর, সেখানে তাকে রাজনীতি অব্যাহত রাখতেই হবে। এবং আপনি খেয়াল করে দেখুন যে 17 বছর যেই দুঃশাসন চলেছে, বিশেষ করে 13 সালের পর থেকে 14 সালের 153টি বা 54টি আসনের একক যে নির্বাচন, বা পরবর্তীতে রাতের বেলা নির্বাচন, আমি ডামি নির্বাচন, এই সব কিছুতে, এবং সেখানে প্রধান বিরোধী দলের নেতৃত্ব শূন্য করে ফেলবার যে একটা জোর প্রয়াস ছিল, আমরা দেখেছি যে তারেক রহমান সাহেবের উপরে যে নির্যাতন হয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে সব দলেরই তো নেতা থাকে এবং নেতাদের ব্যাপারে নানান রকম সব দলই অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। কিন্তু এভাবে একজন শীর্ষ নেতাকে শারীরিকভাবে আক্রমণ করে
এই দীর্ঘ নির্বাসনে পাঠানোর কি কোনো নজির আর বাংলাদেশে আছে? তা কিন্তু নেই। কাজেই যে সম্ভাবনাময় নেতা হিসেবে তিনি গড়ে উঠছিলেন, তখনই কিন্তু তার বিরোধীরা তাকে চিহ্নিত করেছেন এবং নানামুখী শক্তি তার উপরে যেভাবে আগ্রাসী চাপ প্রয়োগ করলেন, এবং তার তো নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে এই ধরনের একটা নির্যাতনের শিকার হওয়া, দীর্ঘ প্রবাসে থেকে পুরো দলকে একসাথে রাখা, এটা একটা কঠিন কাজ ছিল। সেই কঠিন চ্যালেঞ্জে কিন্তু বিএনপি বিজয়ী হয়েছে। আমরা যতই বলি না কেন বিএনপি পারেনি, কিন্তু আসলে বিএনপি মূল কাজটি বিএনপি করেছে। সেই দলেরই 40 থেকে 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে ঘরবাড়িতে থাকতে দেয়নি 12-13 বছর। এবং সবচেয়ে বড় কথা যেটা ভাই বললেন, যে ত্যাগ, নির্যাতন এবং মূল্যায়ন, এই প্রসঙ্গগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে আসলে খাটে না। এই ব্যাপারে আমি একমত যে আমরা যদি এখন যে যার ত্যাগের হিসাব করতে থাকি, ত্যাগ এবং নির্যাতনের বিনিময়েই তো 24-এর গণ অভ্যুত্থান, এইটার তো সবচেয়ে বড় অর্জন হয়ে গেছে। সব দল মত নির্বিশেষে একটি জায়গায় এসেছে, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যে এই গণতন্ত্রের পক্ষে সকলেই দাঁড়িয়েছিল রাজপথে। তো সেই জায়গায় এখন আমরা বারবার শুনি যে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে বলছেন, ডিআইজি, তিনি বলছেন যে আমি 17 বছরের এই নির্যাতনের মুখে পড়ছি। যে এই নির্যাতনে সারা দেশের মানুষ ছিল, যে গণতন্ত্রহীনতায় তাদের ন্যূনতম যে মর্যাদা ও সম্মানের যে অভাব ছিল, সেই জায়গাতে আসলে এরকম ব্যক্তির মূল্যায়নের প্রসঙ্গগুলো আসে না। তো সেই ক্ষেত্রে বিএনপি নিজের প্রয়োজনেই তারা তৃণমূলে নজর দিয়েছে, আগেও ছিল, এটাও পরবর্তীতে থাকবে। এবং আগামীতে যেহেতু স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে, সেখানে তো বিএনপিকে খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করতে হবে। যারা তার প্রতিদ্বন্দ্বী আছে, যারা প্রকাশ্য বা অপ্রকাশ্যে আছে, তারা তো সকলেই নির্বাচনে বিভিন্নভাবে অংশগ্রহণ করবে। কাজেই যেই নতুন একটা পদযাত্রা শুরু হয়েছে, 2/3 ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যেই ধর্মবাদী একটি শক্তির উত্থান আমরা দেখছিলাম, এবং নির্বাচনের আগে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির একটা স্পষ্ট অবস্থান আমরা লক্ষ্য করেছি। তারেক রহমান সাহেব নিজে পরিষ্কার বলেছেন, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী প্রতিটি মানুষের সমান মর্যাদা এবং সম্মান থাকবে দেশে। কাজে এই ধরনের একটা প্রগতিশীল মনোভাব নিয়ে যেই রাজনীতি তিনি শুরু করেছেন বা বিজয়ী হয়ে এসেছেন, সেটা সত্যিকার অর্থে যদি চর্চা করতে হয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে প্রেরণাটি নিয়ে, তা কিন্তু আগামী দিনের বাংলাদেশে খুবই কঠিন। যেই উগ্রবাদ আমরা দেখেছি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায়, যে মব সন্ত্রাস আমরা দেখেছি, সেটা কিন্তু এখনো কিছু কিছু মাথাচাড়া দিয়ে উঠতে দেখি আমরা। কাজেই সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো অবশ্যই চ্যালেঞ্জের, এবং সেই ক্ষেত্রে যেই বিষয়গুলো আলোচিত হলো অলরেডি, যে ডাইনেস্টি পলিটিক্সের কথা, সেগুলোও বিভিন্ন ফর্মে আসবে। যদিও আমি একটি কথায় একমত নই, যে রাজনীতিতে ব্যক্তিত্ব তৈরি করতে হয়, ব্যক্তিত্ব হঠাৎ করে হয় না, ধীরে ধীরে নানান রকম অনুষঙ্গ তৈরি হয়ে একজন পার্সোনালিটি তৈরি হয়। সেই পার্সোনালিটি আমরা অবশ্যই বিএনপির মধ্যে এর আগেও দেখেছি, আওয়ামী লীগে দেখেছি, বা অন্যান্য দলেও দেখেছি। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার পরে, বা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমান হয়ে উঠছেন নিশ্চয়ই, এবং সেটা বিএনপির নেতাকর্মীরাই ঠিক করবেন তাদের দলের নেতা কে হবেন, সরকার প্রধান কে হবেন, দলের প্রধান কে হবেন। বাইরের থেকে প্রেসক্রিপশন দিয়ে যদি আমরা করতে চাই, বিভিন্ন রকম সনদ কিংবা নানান রকম নিয়ম নীতি করে যুক্তরাষ্ট্র ফেরতরা যারা করতে চাইছেন, এইগুলো আসলে একটি বড় দলের হাত পায়ে শেকল বাঁধার চেষ্টা। সেটা সেই দলের নেতাকর্মীরাই ঠিক করুন। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই জনাব মাহবুব আজিজ। সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় 4.5 কোটি টাকা। আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী 227টি আসনে প্রার্থী দিয়েছিল। এর আগে নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা, যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন যে নির্বাচন বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে, এবং নির্বাচন রাজনীতি বিশ্লেষকরা বরাবরই কথাটি বলে থাকে, এবং তিনি উল্লেখ করেছিলেন 10-20 কোটি টাকা ছাড়া আসলে নির্বাচন করা যায় না। সেই জায়গায় জামায়াতের এই যে 227 আসনে 4.5 কোটি টাকা ব্যয়, সেটা কি কোনো চমৎকার ঘটনা? এটা ইতিবাচক, যে জামাত যেই খরচ করেছে বা ব্যয় করেছে, সেটা যদি তারা প্রকাশ করে থাকে, এবং সেটা যদি দাপ্তরিকভাবে একদম হিসাব নিকাশ দিয়ে প্রকাশ করে থাকে, এটা ভালো। এবং বিভিন্ন সূত্রে আমরা যেরকম জানতে পেরেছি, বিভিন্ন আলোচনায় আমরা জানতে পেরেছি, যে জামাতের আমির সাহেব তিনি 24-এর গণ অভ্যুত্থানের 1200 শহীদের বাড়িতে গেছেন, এবং সেখানে এমনও দাবি করা হয়েছে যে প্রতিটি শহীদ বাড়িতে তিনি 2 লক্ষ টাকা করে দিয়েছেন, অনুদান দিয়েছেন। তো 2 লক্ষ গুণ 1200 কত কোটি টাকা হয়? তো এই শত শত কোটি টাকা জামাত পেল কোথায়?
যখন এই প্রশ্ন করা হয়েছে বিভিন্ন ফোরামে, তারা বলেছেন যে তাদের দলে এরকম নিয়ম আছে যে আয়ের 5% দলের ফান্ডে দিতে হবে। এটাও ভালো যে যেখানে অন্য দলগুলো অনেকের কাছে অনুদান নিয়ে চলে, সেখানে কর্মীরা অনুদান দিচ্ছেন 5%। আবার এটাও বেশ শুনতে ভালো লাগে যে মানুষের এত চাকরি এই দেশে, যারা চাকরি করে মাসিক ইনকাম করে আবার রাজনৈতিক দলের ফান্ডেও টাকা দেয়, এটা বেশ একটু আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। কারণ আমরা চাকরির জন্য যুদ্ধ করি, আমরা রাষ্ট্রের কাছে চাকরি চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাকরি হারানোর হাহাকার শুনে উল্টো জামাত আমাদের অন্য কথা শোনায়। ধন্যবাদ জানাচ্ছি জনাব আসাদুজ্জামান ফুয়াদ। একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। নির্বাচনী বাস্তবতা আপনি সচক্ষে দেখেছেন, নির্বাচনী মাঠে আপনিও ছিলেন। 227 আসনে 4.5 কোটি টাকা ব্যয়ে নির্বাচন করা বাংলাদেশের বাস্তবতা আদৌ সম্ভব কিনা? না, সম্ভব না, অ্যাবসলিউটলি পসিবল না। এটা আমার অভিজ্ঞতা একদমই প্র্যাকটিক্যাল না, বরং কোনো আসনেই এর থেকে বেশি টাকা খরচ হওয়ার কথা আর কি। তো এখন ওনারা একটা রাজনৈতিক দল কোন ফরম্যাটে এই হিসাব অ্যাকাউন্টিংটা করেছেন, এটা সিম্পলি বিশ্বাসযোগ্য না আর কি। কারণ আমার নির্বাচন এবং আমি নিজেও তো ধরেন শতাধিক প্রার্থী জানি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দল থেকে নির্বাচন করেছে আর কি। আমার এলাকাতে একটা দলের একজন প্রার্থী 14 কোটি টাকা খরচ করেছেন বলে তার দলের নেতাকর্মীরা বলেছেন আর কি। তো এখন একটা দল 200+ আসনে নির্বাচন করেছে মাত্র 4.5-5 কোটি টাকা খরচ করে, এটা বাংলাদেশের বিশ্বাসযোগ্য কথা না আর কি। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে এবং বিজেপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে নিরাপত্তার জন্য এই কাঁটাতারের বেড়া তারা স্থাপন করতে যাচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে যে এটি আসলে বিভেদের দেয়ালও তৈরি করতে পারে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সে প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন সীমান্তে নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই বিষয়টি কি শুধু নিরাপত্তা ইস্যু নাকি বাংলাদেশকে দেয়া এক ধরনের রাজনৈতিক বার্তা? দেখেন, সীমান্তে কাঁটাতারের বেড়া তো নতুন কোনো ফেনোমেনা না, লম্বা সময় ধরে চলছে। আমাদের পশ্চিম সীমান্তে যদি দেখেন 2000+ কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলার সাথে, সেখানে অলমোস্ট 550-600 কিলোমিটার সম্ভবত বাকি আছে। বাকিটাতে কিন্তু অলরেডি কাঁটাতার দেওয়া হয়ে গেছে। এবং কোনো সীমান্তে আপনি যদি সিলেটের সাথে করিমগঞ্জের যে সীমান্তগুলো, সেখানে খুব ভয়ঙ্কর কাঁটাতার দেওয়া হয়েছে। আপনার ইলেকট্রিক শকের মানে ফ্যাসিলিটি পর্যন্ত আছে। এবং সেখানে প্রায় দেখবেন ওখানে যারা মারা যায় তারা কিন্তু ইলেকট্রিক মানে শকের শিকার হয়ে মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে শুধু সীমান্ত কাঁটাতার আকারে দেখলে চলবে না। এটা ভারতের যে বিজেপির হিন্দুত্ববাদী যে ফ্যাসিস্ট পলিটিক্স, সেই রাজনীতির ফ্রেমে বিষয়টাকে দেখতে হবে যে হিন্দুত্ববাদ মিলে যে অখণ্ড ভারত, যে আপনার হিমালয় হিন্দুকুশ থেকে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত পুরোটা মিলে তারা যে একটা কাল্পনিক রাষ্ট্রকে দেখে, যে এরা তাদের গোল্ডেন এরা তারা মনে করে আর কি, যেটা হিস্টোরিক্যালি প্রুভেন না, এটা একটা সিম্পলি একটা লেজেন্ড, কিংবদন্তি আর কি। তো সেই রকম একটা ফ্যাসিস্ট আইডিয়ার জায়গা থেকে তারা যে কাজটা করতেছে সেই পলিটিক্যাল ক্যানভাসে দেখতে হবে। ভারতের যে এখন প্রধানমন্ত্রী, তাকে তো গুজরাটের কসাই বলা হতো, 2 থেকে 5,000 মুসলমান মেরে ফেলেছে আপনার। সেই একটা ট্রেনে আগুন দিয়েছে মুসলমানরা তীর্থযাত্রীদেরকে ধরে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এটা বিজেপির লোকরাই করেছে এই অকেশনটাকে ট্রিগার করবার জন্য। তারপরে দেখেন এমন একটা লোক যাকে ইউরোপ আমেরিকা 10 ইয়ার্সের জন্য ব্যান করে দিয়েছিল, ট্রাভেল ব্যান করে দিয়েছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং হবার পরে 14 সাল থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে, এর প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে এখন সম্ভবত আপনার 28টা স্টেট, তো তাদের 21টাতে আপনার এখন বিজেপি রুল করছে, গভর্ন করছে। এবং আমাদের 2 সীমান্তে আসাম, ত্রিপুরা, এদিকে যেমন পূর্ব দিকে যেমন আছে, পশ্চিম সীমান্তে নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা এসছে। অতএব এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজনীতির জায়গা থেকে দেখতে হবে যে এইটা সিম্পলি কোনো দলীয় সরকার বদল হয় নাই, যে আপনার রিপাবলিকান পার্টি ক্ষমতায় ছিল, ডেমোক্রেটরা আসছে, আগে গ্রিন ছিল, খ্রিস্টান ডেমোক্রেটরা আসছে, আগে লেবার ছিল, এখন কনজারভেটিভ আসছে। এইরকম কোনো রাজনৈতিক পালাবদল এখানে হয়নি। যেটা হচ্ছে সেটার সাথে আপনি তুলনা করতে পারবেন 1920s হিটলারের উত্থানের সাথে, জার্মানিতে নাৎসিদের উত্থানের সাথে।
তুলনা করতে পারবেন ফ্যাসিস্ট মুসোলিনিদের উত্থানের সাথে, এবং তারা সবাই কিন্তু ইলেক্টেড ছিল। ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে এসে তারা কিভাবে অথরিটেরিয়ান রুল কায়েম করেছে এবং নিজের রাষ্ট্র নাগরিকদেরকে আদার করেছে, অপর করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা করবার মধ্য দিয়ে হিটলার কি জার্মানিকে খুব এগিয়ে দিয়েছিল, না আসলে ধ্বংস করে দিয়ে গেছে? মুসোলিনি কি ইটালির জন্য অনেক গর্বের বিষয়, না আসলে তাকে একটা পরাজয় এবং একটা লজ্জাজনক ইতিহাসের অংশীদার করে দিয়ে গেছে? আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিজেপির রাজনীতি শেষতক যেটা করবে, ভারত রাষ্ট্রকে ভেঙে দেবে, ভারতকে ফ্র্যাকচার করে দেবে রাষ্ট্র হিসাবে। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণ ইন্ডিয়া কিন্তু সিরিয়াসলি এটাকে রেভোল্ট করতেছে। তামিলনাড়ু, কেরালা হিন্দিতে সাইনবোর্ড মুছে ফেলতেছে। এবং এর আগেও আমরা দেখেছি, নেহেরু যখন জীবিত ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তখন কিন্তু আপনার আইন করে হিন্দি ভাষাকে জাতীয় ভাষা আকারে সব জায়গায় চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল। সারা ভারতবর্ষ ফুঁসে উঠেছিল। দক্ষিণ ভারতে 500-র উপর লোক মেরে ফেলছে পুলিশ আপনার এক সপ্তাহের ভিতরে। অতএব এই যে ফেনোমেনা, এবং দেখেন কংগ্রেস কত ম্যাচিউর ডিল করেছে, তারা এই আইন এনফোর্স করা থেকে ফিরে চলে এসছে। অতএব সেই জায়গাতে আজকে বিজেপির যেই রাজনীতিটা তারা করবার চেষ্টা করছে, এইটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা তো দূরের কথা, তার যতটুকু ভারত আছে এতটুকু ভারত রাখাটাই তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে ভবিষ্যতে। অতএব এইটাকে শুধু সীমান্তে কাঁটাতার আকারে দেখা, অথবা এপার বাংলা ওপার বাংলার ভিতরে কি সম্পর্কের বিভেদ রেখা উঠছে কিনা, এটা হিস্টোরিক্যালি বারবার প্রমাণিত হয়েছে যে পশ্চিম বাংলার মধ্যবিত্ত হিন্দু শিক্ষিত উচ্চবর্ণের বাঙালিরা বরাবরই বাঙালিয়ানাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র প্রকল্পের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। যখন আপনার পূর্ব বাংলা আসাম মিলে ব্রিটিশরা একটা প্রশাসনিক ইউনিট করে, সেই ইউনিটের বিপক্ষে কিন্তু তারাই আপনার সন্ত্রাসবাদী রাজনীতিতে গেছে, যুগান্তর অনুশীলন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। একইভাবে আপনার 46-47-এ কিন্তু শরৎচন্দ্র বসু, কিরণচন্দ্র রায় থেকে শুরু করে সোহরাওয়ার্দী, আবুল হাশেম সবাই মিলে কিন্তু একটা স্বাধীন বাংলা করবার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আপনার গান্ধী, নেহেরু, প্যাটেল ওনারা কিন্তু এই প্রস্তাবনার সাথে একমত হন নাই। অতএব এটা একটা মোটা ক্যানভাসে দেখতে হবে, শুধুমাত্র কাঁটাতারের মধ্য দিয়ে দেখার সুযোগ নাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। জি, এই বিষয়টির পর প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ। বাংলাদেশের সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়ার ভয় পায় না। বাংলাদেশেরও সীমান্ত নিয়ে পরিকল্পনা রয়েছে। এটি কি ভারতের উদ্দেশ্যে কূটনৈতিক বার্তা? না, শুধু ভারত কেন, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তো সত্যিকার অর্থেই আমাদের এই চোখে চোখ রেখে কথা বলবার একটা বন্দোবস্ত রাখতেই হবে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিম বাংলায় যে শুভেন্দু বাবুদের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই বাংলাদেশেও কিন্তু শুভেন্দু সাহেবদের উত্থান আমরা দেখতে পাচ্ছি। এবং এই দুই পাশের যে শুভেন্দুরা, যারা সাম্প্রদায়িক বা ধর্মবাদী রাজনীতি যেভাবে করে অভ্যস্ত, এতে যেই অসাম্প্রদায়িক একটা মানবিক যেই রাজনীতির চর্চা ক্রমান্বয়ে পিছু হটছে। আপনি দেখুন যে ইসলামী যে সমস্ত রাজনীতি প্রাধান্য পেয়েছে যে দেশগুলোর পরিস্থিতিগুলো আপনি দেখুন, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, কি অবস্থা এক একটি দেশের। ঠিক একই রকম পরিণতি। আমি এই ব্যাপারে ভাইয়ের সাথে একমত যে ভারতেরও পরিণতি এরকমই হবার কথা। কারণ ধর্মবাদী রাজনীতির পরিণতি একই রকম হয়, যে যেই ধর্ম ইট ইস এ গিভেন, ইটস নট টেকেন। সেটা হিন্দুই হোক আর মুসলিমই হোক, আমরা কেউই ধর্মটা পিতামাতার সাথে আলোচনা করে ঠিক করে আসিনি। এই যে একেবারে ন্যূনতম যে প্রাথমিক বিষয়, সেটি তো মানছে না এই হিন্দুত্ববাদী যারা রাজনীতি করে, তারা এভাবে পুড়িয়ে ফেলছে। এবং সেটা 24 সাল থেকে তারা এইভাবে যে ধীরে ধীরে, এবং পশ্চিমবঙ্গের মতো একটা উদার যেই একটা রাজনীতির চর্চা ছিল, যেখানে বামপন্থীরা ছিল 3 দশক ক্ষমতায়, সেইটা কি করে মাঝখানে তৃণমূল কংগ্রেসের হাত হয়ে বিজেপির দিকে চলে গেল, এটা কিন্তু একটা অবশ্যই গবেষণার বিষয়। এবং ভারত এখন নিরাপত্তা নিশ্চিতের কথা বলছে, কিন্তু সীমান্তে গুলি কিংবা হত্যাকাণ্ড কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারাই ঘটছে। এবং এই কাজ কিন্তু তারা একের পর এক করেই আসছে, যখন যে ক্ষমতায় আসুক। এমনকি আমাদের এই দেশ থেকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশে আশ্রয় পেলেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সকল রাজনৈতিক দল একমত হয়ে গেল। কংগ্রেস বা বিজেপিতে কিন্তু তখন তাদের দ্বিমত থাকে না। কিন্তু বাংলাদেশের সীমান্তে
মানুষ মারার ক্ষেত্রেও তাদের দ্বিমত থাকে না, তখন তাদের ধর্মবাদী রাজনীতির কোনো সমস্যা হয় না। অর্থাৎ তারা তাদের নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রে কিংবা তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেই ক্ষেত্রে কিন্তু তারা একমত থাকে। কিন্তু আমাদের এখানে দেখুন, আমাদের যেখানে শুভেন্দু সাহেবরা যখন কাজ করেন তখন কিন্তু এখানে নানান রকম বিভাজন। ভারতের রাজনীতির ক্ষেত্রে দেখুন 1947 সালের যে কথাটি বলা হলো যে নেহেরু প্যাটেলরা এটা চায়নি, কিন্তু তার আগে 40 সালের যে লাহোর প্রস্তাব সেটাকে কিন্তু বিস্তৃত হওয়া হলো। যে লাহোর প্রস্তাব কিন্তু পরিষ্কারভাবে ছিল যে ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হবে যেখানে মুসলিমরা প্রধান আছে। পশ্চিম পাকিস্তানিরা কিন্তু সেটাকে হাইজ্যাক করে নিয়ে গেল, হাইজ্যাক করে পূর্ব পাকিস্তানকে তার উপনিবেশ বানালো। এবং সেই জায়গাতে আমাদের যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে বিভাজনগুলো, আমরা কিন্তু একটা সরকার পরিবর্তন হয় এবং আমাদের রাজনৈতিক স্লোগান পরিবর্তিত হয়ে যায়। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু আর থাকে না। তখন আমাদের বলা হয় এটা কোন বাংলা, জয় বাংলা কোন বাংলা। আর পাকিস্তান জিন্দাবাদও পরিবর্তন হয় না, আবার জয় হিন্দও পরিবর্তন হয় না। সরকার আসে সরকার যায়, অর্থাৎ তারা তাদের স্বাধীনতার প্রশ্নে কিন্তু একমত থাকে। আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকতে পারি না। আমরা কেউ পাকিস্তানমুখী হই, কেউ ভারতমুখী হই। আমরা কেউ ভারতের রাজনীতিকে নিজেদেরকে দিব্যজ্ঞান করি, কেউ পাকিস্তানি রাজনীতিকে দিব্যজ্ঞান করি। বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা বলি, আমরা বাংলাদেশ পন্থাটাই বুঝি না। বাংলাদেশপন্থী রাজনীতির কথা যখন বলছেন তখন কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ রয়েছে। এটি কি নিছক রাজনৈতিক বিশ্লেষণ নাকি এর পেছনে সুনির্দিষ্ট কোনো আলামত রয়েছে? সে প্রশ্নটি রেখে আবারও বিরতিতে যেতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ রয়েছে। এটি কি নিছক রাজনৈতিক বিশ্লেষণ নাকি আসলে এর পেছনে কোনো সুনির্দিষ্ট, যদি বলি যে পরিকল্পনা বা কোনো বিষয় ছিল? দেখুন, এই কথা যে ফরহাদ মজহার ভাই একা বলছেন এরকম না, যে যার মতো করে কিন্তু অনেক শক্তিকেই আবিষ্কার করছেন। আমরা খেয়াল করেছি যে আওয়ামী লীগপন্থী যারা পার্টিজান, তারা যেই বক্তব্যটা দিতে চেষ্টা করেন, যেগুলো সব মেটিকুলাস ডিজাইন, দেশি বিদেশি চক্রান্তের ফলাফল হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, এটা প্রায়ই বলা হয়। আবার জামাত এনসিপির পক্ষে যেই কথাটি খুব প্রকাশ করা হয় যে সব কৃতিত্ব তাদেরই, এই জুলাই আন্দোলন তারাই করেছে, অর্থাৎ গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করে নেবার চেষ্টা। আর বিএনপি তো নির্বাচনে জিতেই এক রকমের অবস্থানে আছে, তারা খুব বেশি এটা নিয়ে কৃতিত্বের দাবি করবার আলাদা জায়গায় নেই। কিন্তু এই দেশি বিদেশি বিভিন্ন শক্তির কথা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, কিন্তু এটা তো সত্য যে 3টি নির্বাচন হয়নি এবং মানুষ গণতন্ত্রহীনতায় ছিল, জবাবদিহিতার যে প্রশ্নে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, এবং দেশের মানুষের উপরেই তৎকালীন আওয়ামী লীগ সরকার গুলি চালিয়েছে। এগুলো তো প্রকাশ্য ঘটনা। এবং সেইখানেই আপনি দেখুন যে তারপরে যেই ঘটনাটি হলো, আপনার এই গণ অভ্যুত্থানের এই কৃতিত্ব যেমন হাইজ্যাক করবার চেষ্টা হলো, ডক্টর ইউনূস এসে অন্তর্বর্তীকালীন সরকার করবার পর সে সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা তৈরি করলেন। সেইখানকার যে সংস্কার কমিটির সেকেন্ডম্যান ছিলেন, তিনি একটা ইন্টারভিউ দিয়ে এখন বলছেন যে সংস্কার না হলে দেশ অতীতে ফিরে যাবে। যেখানে একটা জাতীয় সার্বভৌম সংসদ চলছে, সেখানে বিরোধী দল এবং সরকারি দল আলোচনা করছে, নানান রকম কথাবার্তা হচ্ছে এবং দেশ একটা গণতান্ত্রিক পথে আছে, তখন অনির্বাচিত ব্যক্তিরা বলছেন, ভয় দেখাচ্ছেন এই যে দেশ কিন্তু অন্যদিকে চলে যাবে। কেউ কেউ যোগ্য প্রার্থী খোঁজেন সবসময়, অমুক যোগ্য তমুক যোগ্য, কেউ কেউ বলেন রাজনৈতিক দলকে এইভাবে চলতে হবে ওভাবে চলতে হবে। আসলে রাজনীতিবিদদের হাতে থাকা উচিত। আপনি সিভিল সোসাইটির নামে যখন এনজিওকরণ করবেন, বিরাজনীতিকরণ করবেন এবং সংস্কারের নামে রাজনৈতিক দলের হাতে পায়ে শেকল বসানোর চেষ্টা করবেন, তখন এই ধরনের নানান রকম -2 ফর্মুলা তৈরি হয়। এবং সেটা যখন আওয়ামী লীগ বিএনপিকে আপনার ওই 1/11-এর সময় -2 করার চেষ্টা করা হয়েছিল, সেই অর্ধ সমাপ্ত স্বপ্ন এই আপনার এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় করবার চেষ্টা করা হয়েছে। এবং তখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের অন্তত চেষ্টায় নির্বাচনটাকে যতখানি পেছানো সম্ভব পিছিয়ে একটা শক্তিশালী বিরোধী দল তৈরি করবার চেষ্টা করা হয়েছে, যেটা অন্তর্ভুক্তিমূলক ঠিক নির্বাচনটার পুরো যেই ধারণা সেটার সাথে অনুকূল নয়। তারপরেও যা আমরা পেয়েছি তাও কম নয়, যেহেতু নির্বাচনটি স্বচ্ছ হয়েছে এবং সেই জায়গায় 2/3 ভোট পেয়ে বিএনপি যেহেতু ক্ষমতায় এসেছে, তাকে কাজ করতে দেওয়া উচিত। এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে অবশ্যই সমালোচনা হবে, সরকার ড্রাইভিং সিটে থাকবে, তাকে সমালোচনা করা হবে, কিন্তু
এইটা না করলে দেশ বিপজ্জনক অবস্থায় আছে, আমাদের সার্বভৌমত্ব চলে গেছে, বিদেশি শক্তি এসে চলে গেছে। ভাই, দেশের মানুষ আছে, তারা বোঝে, তারা ভোট দিতে চায় এবং ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চায়। সেটা আমরা 91-তে দেখেছি, 96-তে দেখেছি, 2001-এ দেখেছি, 9-তে দেখেছি এবং এই 26-এও আমরা দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একদিকে কবির রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার দাবি করছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে এবং সরকারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই আছে, সামনে আমাদের বড় ধরনের বিপদ। আবার অন্যদিকে আমরা দেখছি অনেক বিশ্লেষক কিন্তু বলতে চাইছেন যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বলয়ে ঢুকে গিয়েছে, আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে আপনার মতামত জানতে চাই। অনেক বড় ক্যানভাস হয়ে গেছে আর কি। ফরহাদ ভাইয়ের এই কমেন্ট আমি কোনো বক্তব্য শুনিও নাই এবং পড়ি নাই ব্যক্তিগতভাবে। এই জন্য প্রথম কথা হচ্ছে যে কোনো সুপার পাওয়ার অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলোতে সে ইনফ্লুয়েন্স মেক করে। এইটা আপনি মানে আইডিয়ালিজমে বাস করতে পারেন, কিন্তু এটাই হলো বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 24টাকে কি কেউ এসে আসলে বদলায় দিতে পারবে? আগে করলো না কেন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বারিধারার দূতাবাস পাড়াতে বছরের পর বছর তাকায়া ছিল না? শত শত মিটিং হয়েছে না, করেছে না? আমরাও বহু মিটিংয়ে গিয়েছি। কেউ তো এসে 14-র পরে, 18-র পরে, 24-এর পরে এসে এখানে রেজিম চেঞ্জ করে দেয় নাই, কিছু করে নাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে একটা স্বতঃস্ফূর্ত রিয়ালিটি তৈরি হয়েছে, যেটা ইনফ্যাক্ট আপনি শুরুর দিকের কথা মাথায় রাখেন যে বেইজিং সফরটা শেখ হাসিনার ডিজাস্টার ছিল। তাকে মোটামুটি পত্র পাঠে 2 দিন আগে বিদায় করে দেওয়া হয়েছে 100 না 200 মিলিয়ন ডলার দিয়ে। এবং এইটার যে পিআর ডিজাস্টার, এটাকে মোকাবেলা করবার জন্য কোটাকে কিন্তু শুরুতে ছাত্রলীগ থেকে শুরু করে গণমাধ্যম প্রমোট করেছে, শাহবাগে বসতে দিয়েছে। এর আগের রাজনীতিতে আপনি দেখেছেন না, 10 মিনিটের জন্য মিছিল করতে পারে নাই বিএনপি জামাত, অফিসের সামনে বসতে পারে নাই, সারা দেশের রাজনৈতিক অফিস বন্ধ ছিল। তাহলে শাহবাগে ব্রেকিং নিউজ আকারে ঘন্টায় ঘন্টায় কোটা বিরোধী আন্দোলন তো আমরা দেখেছি। সেটা তাহলে শুরুর দিকে কিন্তু এটাকে প্রণোদনা দেওয়া হয়েছে, পোলাপানকে একটু উস্কায় সারা বাংলাদেশকে শাহবাগে নিয়ে আসি যেন আমার বেইজিং সফরের ডিজাস্টারটা মানুষ ভুলে যায়। ইভেনচুয়ালি এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সিচুয়েশন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা গণ অভ্যুত্থান হবার জন্য যত ধরনের ক্ষোভ, বঞ্চনার উপকরণ একটা সমাজে বিরাজ করবার প্রয়োজন ছিল, তার প্রত্যেকটা এখানে বিরাজ করেছে। শুধু সিম্পলি একটা সিচুয়েশন এখানে ইগনাইট করেছে, এই প্রত্যেকটা জায়গাকে, ডটগুলোকে কানেক্ট করেছে। অতএব এরকম একটা জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানকে কোনো সুপার পাওয়ারের ঢালিতে ঢেলে দেওয়াটা হচ্ছে আমার শত শত শহীদ, আহত ভাই বোনদের ত্যাগকে ছোট করা হবে। এর মানে এটা না যে আপনার বাংলাদেশের সুপার পাওয়ারের ইনফ্লুয়েন্স আগে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কোনো দেশ ইরানের মতো সারা পৃথিবীর অধিকাংশ দেশ চায়নার মতো আমেরিকার বিপক্ষে ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দাঁড়াতে পারে না, এটা তার সক্ষমতা থাকে না। অতএব সেই জায়গাতে ইনফ্লুয়েন্সের জায়গা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু গণ অভ্যুত্থানের চ্যালেঞ্জ যেমন আছে, এখানে আমাদের ফেইলিওর আছে, অনেক কিছু আমরা বাস্তবায়ন করতে পারি না, এগুলো সত্য। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানটা বিদেশিরা এসে করে দিয়েছে, ঠিক এক্স্যাক্টলি এরকম একটা সুইপিং কমেন্টের সাথে আমি একমত না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ আপনাকে। দর্শক, এখানেই শেষ করছে গণতন্ত্রের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।